আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমাদের ক্যালকুলেশন পর্বের যে ক্লাস, আজকে শেষ ক্লাস। এরপরে আমরা আমাদের যে মেইন ক্লাস অর্থাৎ শীট ভিত্তিক অধ্যায় ভিত্তিক যে ক্লাস সেটা শুরু করবো। হ্যাঁ, আজকে শুধুমাত্র বীজগণিতের কিছু বেসিক বিষয়গুলি দেখাবো, যেটা অনেকেই একটু দুর্বল আছেন। তো আমার সাথে যারা যুক্ত আছেন একটু জানাবেন কথাগুলো আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা দেখা যাচ্ছে কিনা। যদি সব ঠিকঠাক থাকে আমি শুরু করে দিব। এর আগে আমরা লসাগু গসাগু কিভাবে করতে হয়, ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হয়, দশমিক ভগ্নাংশের রিলেশনশিপ সব আমরা দেখছি বিগত দুইটা ক্লাসে, এবং ওরিয়েন্টেশন ক্লাসের শেষের দিকে আমরা সমীকরণের বিভিন্ন স্বতঃসিদ্ধ সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা ক্যালকুলেশন ক্লাস 3-তে বীজগণিতের কিছু যোগ বিয়োগের চিহ্নের পরিবর্তন দেখব এবং অল্প স্বল্প কিছু ব্যাপার দেখে শেষ করব, এবং পরবর্তী ক্লাস থেকে আমাদের যে শীটটা আমরা দিয়েছি ওই শীট ভিত্তিক ক্লাস শুরু হবে। তো একটু আমাকে জানান যে ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা। ক্লিয়ার থাকলে শুরু করে দিব। একটু রেসপন্স করেন। ওকে, সব ঠিকঠাক আছে মনে হচ্ছে। তাহলে শুরু করে দেই, আর অপেক্ষা না করি। আগের ক্লাস যারা এখনো করে নাই, দুইটা ক্লাস হয়েছে আগে, তিনটে বলা যায় ওরিয়েন্টেশন সহ, ওই তিনটা ক্লাস করতে হবে আমাদের, তাহলে আমাদের বেসিকটা ডেভেলপ হবে। ঠিক আছে? ওকে, আর মনে হয় আসবে না কেউ, তাহলে শুরু করা যাক। আচ্ছা, ওরিয়েন্টেশন ক্লাসে আমরা ধ্রুবক এবং চলক সম্পর্কে জেনেছিলাম, তাই না? আজকে একটু ছোট্ট করে আবার বলবো, যেহেতু আজকে বীজগণিতের ক্লাস। তো চলক কি সেটা আমরা জানবো। চলক ইংরেজি হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল এক কথায় আমরা জানবো চলক মানে হচ্ছে যার মান পরিবর্তনশীল বা পরিবর্তন হয়। ব্যাপারটা কি রকম, ধরেন এক্স, এক্স এর মান কোন ম্যাথে 5 আসতে পারে, এক্স এর মান কোন ম্যাথে 50 আসতে পারে, এক্স এর মান কোন ম্যাথে 100 আসতে পারে, মানে ঠিক না, এক এক ম্যাথে এক রকম, মানে স্থান ভেদে বিভিন্ন রকম হইতে পারে। যার কারণে এক্স একটা চলক, সেম ভাবে ওয়াই একটা চলক, জিরো একটা চলক। হ্যাঁ, আপনি পি কিউ কে চলক বলতে পারেন। মানে চলক হচ্ছে যার মান পরিবর্তন করা যায়, করা যায়, আমরা নিজেরাই তো করবো, তাই না? আর তাহলে কনস্ট্যান্ট মানে ধ্রুবকটা কি, ধ্রুবক যেটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট, এটা হচ্ছে যার মান পরিবর্তন করা যায় না। ধরেন 5, এই 5 যে সংখ্যাটা, এর মান আপনি চেঞ্জ করতে পারবেন? আপনার ক্ষমতা আছে? নাই। হ্যাঁ, তাহলে ধরেন 7 সম্ভব না, ঠিক আছে, 0 সম্ভব না। এরা সবকিছু কি কনস্ট্যান্ট। যার মান পরিবর্তন করা যায় না সেটা হলো ধ্রুবক, আর যার মান পরিবর্তন করা যায় বা সম্ভব সেটা হলো চলক। শেষ। এটা আমরা গত ক্লাসে পড়েছি, গত ক্লাসের কন্টেন্ট এটা। এবার আমরা চলে যাব বীজগাণিতিক রাশি কি, অ্যালজেব্রিক এক্সপ্রেশন। কি বলবো এখন আমরা? বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি ইংরেজি বলা হয় অ্যালজেব্রিক এক্সপ্রেশন। এটা আসলে কি? একাধিক চলক এবং বিভিন্ন প্রতীকের সমন্বয়ে একটা অর্থবোধক যদি সম্পর্ক হয়। ব্যাপারটা এরকম, ধরেন এক্স একটা চলক, ওয়াই একটা চলক, এরকম আমরা যোগ করলাম। হ্যাঁ, এটা আমরা 2 গুণ করলাম, মাইনাস ধরেন 4z ভাগ 6, এরকম। তার মানে দেখেন এটা একটা অর্থবোধক সংযোগ। মানে কি, আমরা কি করেছি, একাধিক চলক, এক্স একটা চলক, ওয়াই একটা চলক, জেড একটা চলক, একাধিক চলক এক জায়গায় নিয়েছি, এবং মাঝখানে চিহ্ন বা প্রতীক বলতে পারেন বা অপারেশন ম্যাথমেটিক্যাল, যোগ গুণ মাইনাস ভাগ এগুলো দিয়েছি। তাহলে এটা কি হবে? এটা রাশি হবে। সরি, আমি শুরুতেই বলছিলাম কি এক বা একাধিক। আচ্ছা, আমি যদি শুধু এক্স বলি, এটা কি? এটা একটা চলক, এবং একইভাবে এটা একটা রাশিও বলতে পারেন আপনি। এক্স একটা কি বীজগণিতিক রাশি বলতে পারেন, কোনো সমস্যা নেই। মানে এক বা একাধিক বীজগণিতীয় প্রতীক এবং একটা যদি অর্থবোধক সংযোগ করি তাহলে সম্পূর্ণটা রাশি হবে। এই এবার আমরা বুঝবো বীজগণিতিক রাশির পদ ও সংখ্যা। পদ বলতে পারেন পদ।
এটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। আমি এই 2-3 ক্লাসে যা পড়ে যেগুলো কিন্তু চাকরি পরীক্ষায় আসবে না, ঠিক আছে? চাকরি পরীক্ষায় আসবে না এগুলো, কিন্তু এগুলো আমাদের চাকরি পরীক্ষায় ম্যাথ করতে লাগবে, ঠিক আছে? আচ্ছা, আমি যদি বলি বীজগণিতিক রাশির পদ বলতে কি বোঝায় বা কিভাবে পদ আমরা বের করতে পারবো, তাহলে আমি লিখলাম x + y - z, ঠিক আছে? তাহলে এই যে বীজগণিতিক রাশির এখানে পদ কয়টা? একটা বীজগণিতিক রাশির পদ সংখ্যা বের করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আমরা হিসাব করব যে ওই বীজগণিতিক রাশিতে কয়টা প্লাস মাইনাস আছে। কি বলছি? প্লাস মাইনাস, অনলি প্লাস মাইনাস। তাহলে এখানে কয়টা প্লাস মাইনাস আছে দেখেন, এই x এখানে কিচ্ছু নেই, মানে একটা প্লাস আছে, তাহলে একটা, দুইটা, তিনটা। তাহলে আমি যদি প্রশ্ন করি যে এই বীজগণিতিক রাশির পদ সংখ্যা কয়টা, তাহলে তিনটা। তাহলে সহজ কথা, আসলে আমাদের চাকরি পাওয়ার জন্য কিন্তু ওইভাবে জানা দরকার নেই, আমাদের পারতে হবে, মানে মেন ধান্দা কি পারা, ঠিক আছে? তাহলে আমরা বের করব আসলে পরীক্ষায় কিভাবে প্রশ্ন হবে যে এই রাশিটার পদ সংখ্যা কতটি। তাহলে আমরা কিভাবে বের করব? প্লাস মাইনাস আছে কয়টা? তাহলে তিনটা আছে। এবার আপনাদের করতে দেই। আচ্ছা, আপনারা বলেন তো এই যে রাশিটা এখানে পদ কতটি? কমেন্টে বলেন সবাই, পদ কতটি? বলেন পদের সংখ্যা কতটি? আজকে মূলত আমরা শিখবো বীজগণিতিক রাশির যোগ বিয়োগের চিহ্নের পরিবর্তন নিয়ম। ছোটবেলায় যেগুলো পড়েছেন, প্লাসে প্লাসে কি হয়, প্লাসে মাইনাসে কি হয়, এটা ক্লিয়ার করবো আজকে। এটা অনেকের আবার ঝামেলা আছে। দ্রুত বলেন। অ্যান্সার কত? বিভিন্ন ক্যাটাগরি অ্যান্সার পাইছি, 5 পাইছি, 10 পাইছি। দেখা যাক। আপনাদের শুরুতেই বলছিলাম পদের সংখ্যা বের করার জন্য আমরা জাস্ট প্লাস মাইনাস হিসাব করব, অনলি প্লাস মাইনাস, যোগ বিয়োগ। তাহলে দেখেন এই 2x এর এই কিচ্ছু নাই, মানে প্লাস আছে একটা, দুইটা, তিনটা, তাহলে পদের সংখ্যা তিনটা। যারা 5 করছেন তারা কি করছেন? ভাগকে কাউন্ট করছেন, গুণকে কাউন্ট করছেন। এটা সম্পূর্ণ মিলে একটা পদ, এটা সম্পূর্ণ মিলে একটা পদ। একটা, দুইটা, তিনটাই দাঁড়াইলো। হ্যাঁ, তাহলে যারা 5টা দিয়েছেন একটু ভুল হইল আর কি, কারণ আমরা ভাগ গুণকে কাউন্ট করব না। ওকে, আচ্ছা এবার আসি আমাদের মেইন যেটা আজকে শেখানোর কথা, সেটাই শেখাবো আজকে। একটু ধৈর্য ধরতে হবে। বীজগাণিতিক রাশির ক্ষেত্রে চিহ্নের পরিবর্তনের নিয়ম। যোগ ও বিয়োগের ক্ষেত্রে ছোটবেলার ঝামেলা আছে, ক্লিয়ার হয়। চিহ্নের পরিবর্তনের নিয়ম, ঠিক আছে? তো আমরা একটা ছকের মাধ্যমে শিখবো। যদি ছকের মাধ্যমে শিখলে মুছে দিই, ছক একটু বড় করে আঁকি। এখানে দেখা যায়, বোর্ডে বলবো দেখা যায়? হ্যাঁ, দেখা যাচ্ছে। তিনটা কলাম নেব আমরা। ফার্স্ট কলামের হেডিংটা হবে এরকম, যা করতে হবে। এটা শীটেও আছে, শীটের বীজগাণিতিক রাশির প্রথমে আছে এটা। হ্যাঁ, উত্তরে যা চিহ্ন হবে, এখানে এক্সাম্পল। এবার দেখি আমরা ভালো করে, মানে আমি আসলে কি বুঝতে চাচ্ছি। আমরা যখন যোগ বিয়োগ করি তখন চিহ্নের পরিবর্তনটা কেমন হয় সেটা বুঝতে চাচ্ছি আমি আসলে। ওকে, এখন দেখেন যা করতে হবে মানে কি, মানে আমরা কাজটা করব কি, অপারেশনটা চালাবো কি। আমরা জানি যে প্লাসে প্লাসে প্লাস হয়, এর মিনিংটা হলো কাজ করব যোগ। কি বলছি? প্লাসে প্লাসে প্লাস হয়, তার মানে আমরা কাজ করব যোগ। উত্তরে যা চিহ্ন হবে, উত্তরে প্লাস চিহ্নই হবে। মানে একটা উদাহরণ সহ আমরা দেখি। আমি বললাম 5x + 2x,
ইকুয়াল টু কত হবে? এই 5x এর আগে কিচ্ছু নেই, মানে প্লাস আছে, তো দিয়ে নেই বোঝার জন্য, বাট আমাদের এমনি দেওয়া দরকার নেই। তাহলে প্লাস প্লাসে কাজ করব যোগ, 5x আর 2x মিলে কত হবে? 7x, আর সামনে চিহ্ন প্লাস হবে। এবার এখানে আসি, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এইটাই তো আমাদের ভালো করে শিখতে হবে। আচ্ছা, এই যে আমি কথাটা বললাম যে মাইনাসে মাইনাসে প্লাস হয়, এর মিনিংটা কি দাঁড়াচ্ছে? মানে আমরা অপারেশনটা চালাবো যোগ, কাজ করব যোগ, আর উত্তরে যা চিহ্ন হবে, এই যে উত্তরে মাইনাস হবে। এবার কি হলো? এক মিনিট। ওকে, তাহলে এক্সাম্পল দেখি আমরা। এইটা কিন্তু খুবই জরুরি, এইটা অনেকেই পারে না, যারা একদমই দুর্বল। মাইনাসে মাইনাসে প্লাস হয়, মানে এখানে কি বলছে? যা করতে হবে, কাজটা করব কি? উত্তরে চিহ্ন হবে মাইনাস। তাহলে দেখেন, আমরা মাইনাসে মাইনাসে কাজ করব যোগ, 5x আর 2x আমি যোগ করব, কত হয়? 7x হয়। আমি চিহ্নটা কি দেব? ফলাফলে মাইনাস দিব। এইটা আরেকবার বুঝেন, মাইনাসে মাইনাসে যোগ করতে হয়, উত্তরে আমি মাইনাস চিহ্ন দিব। আর উদাহরণটা আমরা দেখলাম যে -5x - 2x - 7x, এখানে আমরা কিন্তু 5x আর 2x যোগ করেছি, চিহ্নটা মাইনাস দিয়েছি। নেক্সট, প্লাসে মাইনাসে মাইনাস হয়, এই কথার মানে কি? এই কথার মানে হলো আমরা কাজটা করব বিয়োগ। হ্যাঁ, আমরা যদি এখানে বলি উত্তরে কি চিহ্ন হবে, এটা আমরা বলতে পারবো না। উত্তর চিহ্ন হবে বড়টার আগে যে চিহ্ন, কি বলছি? বড়টির আগে যে চিহ্ন। যেমন আমি যদি এক্সাম্পল দেই, +5x - 2x, এটা আমরা কিভাবে সলিউশন করব? আবারও বলছি, সামনের প্লাসটা উজ্জ্ব থাকে, না দিলেও হয়, আমাদের বোঝার জন্য আমরা দিয়ে নিচ্ছি। তাহলে প্লাসে মাইনাসে কি করব? মাইনাস করব, মানে বিয়োগ করব। 5x থেকে 2x বিয়োগ করলে কত হয়? 3x হয়। এখন কি আমি 3x এর আগে কি দিব? প্লাস দিব না মাইনাস দিব? 5 বড় না 2 বড়? 5 বড়, তাহলে 5 এর আগে যেটা আছে ওইটা দিতে হবে আমাদের, মানে বড় আগে যেটা আছে। এই প্লাস এগুলো বোঝানোর জন্য উজ্জ্ব থাকবে এগুলো কিন্তু। এবার হচ্ছে মাইনাসে প্লাস, মাইনাস হয়। এখানে একই অবস্থা, বড় আগে যে চিহ্ন। মাইনাসে প্লাস আমরা বিয়োগ করব, 5x থেকে 2x বিয়োগ করলে 3x হয়। এখন চিহ্নটা আমি কি দিব? বড় আগে যা আছে, বড় 5 বড় না 2 বড়? 5, 5 এর আগে আছে মাইনাস, অ্যানসারে দিব মাইনাস। এই হলো আমাদের কাজ শেষ। তাহলে একটু সামারি করি। একই থাকলে যোগ হয়, একই থাকলে যোগ হয়, বিপরীত থাকলে বিয়োগ হয়, বিপরীত থাকলে বিয়োগ হয়। এটার মানেটা হলো কি করব? একই চিহ্ন যোগ করব, একই চিহ্ন যোগ করব, বিপরীত চিহ্ন বিয়োগ করব, বিপরীত চিহ্ন বিয়োগ করব। ঠিক আছে? এইভাবে করে পড়লে আপনাদের ভুল হবে না। অনেকেরই এটা ভুল হয়, এজন্য আমি শেখাচ্ছি যাতে আমাদের সামনে কোনো প্রবলেম না হয়। এই 3টা ক্লাস আমরা হিসাবের বাইরে এক্সট্রা নিচ্ছি। ঠিক আছে? ওকে, আরেকবার আমি ক্লিয়ার করে দিচ্ছি যা করতে হবে। আমরা কি অপারেশন চালাবো, উত্তরের সাইনটা কি দেব, আর এক্সাম্পল। প্লাস প্লাস আমরা যোগ করব, উত্তরেও যোগ চিহ্ন দিব। মাইনাসে মাইনাস আমরা যোগ করব, মানে কাজ করব যোগ, কিন্তু আমি আনসারে মাইনাস দিব। ক্লিয়ার? প্লাসে মাইনাসে আমি কাজ করব বিয়োগ, চিহ্ন কি হবে? ডিপেন্ড করবে বড়র আগে যেটা আছে। আর মাইনাসে প্লাসে মাইনাস হবে, একই অবস্থা, বড়র আগে যে চিহ্ন। এক্সাম্পল দেখলাম, এটা যে আমরা বুঝছি কিনা, এটা যদি বুঝি তাহলে লিখবেন। এটা কিন্তু শীটে আছে, আমাদের যে লেকচার শীটে আছে, আমাদের কাছে শীট নাই, তারা এটা নোট করে নেবেন। এগুলো হলো বাচ্চাদের পড়াশোনা। ঠিক আছে? তোমরা বাচ্চাদের পড়াশোনা দিয়েই শুরু করছি, সামনে বড় বড় ম্যাথ করাবো। এটা এটা ক্লিয়ার কিনা, কোনো প্রবলেম আছে কিনা ভালো করে বোঝেন আগে, ভালো করে দেখেন এখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আপনার রিপিট করা লাগলে আমি করবো। দ্রুত দেখেন, দ্রুত। আর বুঝলে ডান লাগেন, আমি সামনে চলে যাবো। এগুলো আবার পড়াবো যখন বীজগণিত করাবো তখন। এখন পড়াবো সদৃশ পথ।
আর বিসদৃশ পদ, এই আবার কি? শব্দগুলো কঠিন, এগুলো মনে রাখা দরকার নেই। সদৃশ বিসদৃশ কি? আচ্ছা, এইটা কি যোগ করা যায়? একটু দেখেন তো আপনারা, এটা কি যোগ করে আনসার লেখা যায় কিনা, আর এইটা যোগ করে আনসার লেখা যায় কিনা বলেন তো? দুইটার আনসার বলেন তো আমাকে একটু। এটার আনসার কত হবে, এটার আনসার কত হবে বলেন? সদৃশ আর বিসদৃশ ব্যাপারটা কি আসলে? ব্যাপারটা হচ্ছে আমরা তখনই বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ করতে হবে যখন সেটা সদৃশ পদ থাকবে। সবগুলা সদৃশ পদ থাকার দুইটি শর্ত আছে, বা দুইটা চেনার দুইটা উপায় আছে। এক, আমি এখানে লিখে দিচ্ছি, চলক এবং চলকের ঘাত মানে পাওয়া একই হবে। যেমন x চলক, এখানে x চলক, চলক একই, এর পাওয়ারও 2, এর পাওয়ারও 2, তাহলে আপনি যোগ করে 2x² লিখতে পারবেন। আর এখানে দেখেন চলক সেম বাট পাওয়ার আলাদা, তাহলে আপনারা যোগ করে লিখতে পারবেন না। তার মানে সদৃশ হওয়ার জন্য দুইটা ক্রাইটেরিয়া পূরণ হতে হবে। নাম্বার 1 কি? চলক সেম। নাম্বার 2 পাওয়ার সেম। এই দুইটা শর্ত যদি পূরণ করে তাহলে সদৃশ, আদারওয়াইজ বিসদৃশ। দেখেন এখানে খেয়াল করেন ভালো করে, চলক সেম মানে একটা পূরণ করছে কিন্তু পাওয়ার আলাদা, তাহলে হবে না। আবার যদি আমি একটু বিপরীত ভাবে বুঝাই, ব্যাপারটা এরকম, x² + y², এটা আমরা যোগ করে কিছু লিখতে পারি না। কেন লিখতে পারি না? ভালো করে খেয়াল করেন। সূত্র লিখতে পারি, মানে আমি যোগ ফলের কথা বলছি। দেখেন কেন লিখতে পারতেছি না, কারণ চলক ভিন্ন, ক্রাইটেরিয়া পূরণ হয় না। একটা ক্রাইটেরিয়া পূরণ হয়েছে, পাওয়ার সেম, বাট দুইটাই পূরণ হতে হবে, চলকও সেম পাওয়ার সেম হতে হবে। এটা হলো সদৃশ আর বিসদৃশের কাহিনী। আরেকবার বলতেছি, সামারি করে দিচ্ছি। সদৃশ পদ হইলে আমি যোগ বিয়োগ করতে পারবো, আদারওয়াইজ পারবো না। সদৃশ পদ হওয়ার শর্ত হলো দুইটি, এক চলক সেম, চলকের পাওয়ার সেম, কথা ক্লিয়ার? আর বিসদৃশ মানে বাকি যা থাকবে সব বিসদৃশ। ঠিক আছে, চলক সেম হইতে পারে, না হইতে পারে, মানে যে কোনো একটা পূরণ করবে না। এবারে আমরা যোগ বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন দেখছি, কিন্তু গুণফলের ক্ষেত্রে দেখি নাই, ওটা আমাদের জানা দরকার আছে। ধরেন একসাথে আমরা দেখে ফেলি, আলাদা দেখা দরকার নেই। ধরেন a গুণন a, এর আগেও প্লাস এর আগেও প্লাস, তাহলে a² হয়, তাই না? এবার যদি বলি -a গুণন -a, এটা কি হবে? a আর a গুণ করলে a², কিন্তু চিহ্নটা প্লাস হয়ে যাবে, মানে -a গুণ করলে প্লাস হয়ে যায়। সেম ভাবে আমি যদি a কে a দ্বারা ভাগ করি তাহলে a 1ই হবে, আর যদি আমি -a কে -a দ্বারা ভাগ করি তাহলে 1 হবে। ব্যাপারটা হলো এরকম যে এই লাইনটাই আমাদের লাগবে, আর তোমার দরকার নাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে -a গুণ করলে সেই মাইনাসটা উঠে যায়, আর -a ভাগ করলে মাইনাসটা উঠে যায়। জাস্ট এই লাইনটা ভালো করে খেয়াল করেন, যে -a গুণ করলে সে মাইনাস আর থাকে না, -a ভাগ করলে মাইনাস আর থাকে না। বাট আমি যেরকম করি +a গুণন -a, তাহলে a আর a গুণ করলে a², সামনে হবে মাইনাস, মানে +a গুণ করলে মাইনাস হয়ে যায়। একটা মাইনাস থাকলে মাইনাস হয়ে যায়। চিহ্ন, আমি কিন্তু এখানে চিহ্নের কথা বলতেছি, অপারেশন না। সেম ভাবে এটাও কি হবে? -1, প্লাস মাইনাস ভাগ করলে মাইনাস থাকবে। সেম ভাবে একই অবস্থা দেখেন, কই গেল? a² মাইনাস, তাহলে একটা মাইনাস থাকলে চিহ্ন মাইনাস থাকবে, একটা মাইনাস থাকলে চিহ্ন মাইনাস থাকবে। বাট ঝামেলাটা কিন্তু এখানে, আমি আগে কি পড়ে আসছি যোগ বিয়োগের ক্ষেত্রে, যে যোগ বিয়োগের ক্ষেত্রে মাইনাসে যোগ করতে হয়, চিহ্ন থাকে মাইনাস। আর এখানে গুণের ভাগের ক্ষেত্রে -a গুণ করলে সে মাইনাস থাকে না, -a ভাগ করলে মাইনাস থাকে না, শেষ। -a ভাগ করলে মাইনাস থাকে না, গুণ করলে মাইনাস থাকে না। এবার আসি একটু বিয়োগের ক্ষেত্রে, মানে বিয়োগ করব আমরা। ধরেন এরকম যদি আমি বিয়োগ করি যে 2x² - x², তাহলে দেখেন এখানে পদ কিন্তু সদৃশ, চলক 1 পাওয়ার 1, সামনে সহগ যে কোনো কিছু থাকতে পারে, সহগের বিষয়ে আলোচনা করতেছি। তাহলে এখানে কি হবে? দুইটা থেকে একটা বিয়োগ করলে একটা থাকবে, এটা আমরা জানি সবাই। আর যোগ বিয়োগ কিভাবে করে? আমরা মূলত সহগের বিয়োগ বা যোগ করি। সহগটা কি এটাও বাংলায় বলে দিচ্ছি।
চলকের আগে যা থাকে, আমি লিখলাম 2x, চলক x, x আগে 2 আছে, এটা হলো সহগ। এই সহগটা সংখ্যা হওয়ার কারণে এর নাম সাংখ্যিক সহগ। আচ্ছা যদি এরকম হয়, ধর কোনটা সমীকরণ x যদি চলক ধরেন, তাহলে সামনে এটা হবে সহগ। এটা হলো আক্ষরিক সহগ, মানে অক্ষর, লেটার, বর্ণ, ঠিক আছে? তাহলে চলকের আগে যা গুণাকারে থাকবে, কি বলছি, চলকের আগে যা গুণাকারে থাকবে তাই হলো সহগ। সহগ দুই ধরনের, সাংখ্যিক আর আক্ষরিক, এটা কিন্তু জানা দরকার। তাহলে আমরা মূলত সহগের যোগ বিয়োগ করি। এই x টাকে x স্কয়ারের কিছু নেই, মানে 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে x স্কয়ার। আমি বললাম 7y³ - 2y³। তাহলে এই বিয়োগটা আমরা কিভাবে করি? এই 7 থেকে 2 বিয়োগ করলে থাকে 5, আর এখানে y³ লিখে দিই। ব্যাপারটা কিন্তু এরকম হচ্ছে। তাহলে চলকের আগে যা থাকবে সেটা হলো সহগ। আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, এখন আমি যদি আপনাকে বলি এখান থেকে মানে এই রাশি থেকে এই রাশি বিয়োগ করবেন, তাহলে আপনি বিয়োগটা কিভাবে করবেন? একাধিক পদ সম্পর্কিত থাকে যদি, মানে একাধিক পদ সম্পর্কিত যে রাশি সেটা যদি আমরা বিয়োগ করি, ভালো করে খেয়াল করেন, এই দুঃখিত, এই রাশিটাকে কিভাবে বিয়োগ করবো? এই যে এই কাজটা আমাদের করা লাগবে, অনেকে ভুল পারে। দেখেন এটা একটা রাশি, এটা একটা রাশি, একটা রাশি থেকে যখন আরেকটা রাশি বিয়োগ করবো, রাশিগুলো যদি বহু পদ থাকে, মানে একাধিক পদ থাকে, তাহলে বিয়োগ করার সময় মাস্ট বি ব্র্যাকেট ব্যবহার করবো। কেননা এখানে এই ব্র্যাকেটে কি আছে, প্লাস, এই ব্র্যাকেটে কি আছে, মাইনাস। তাহলে ব্র্যাকেটের আগে যদি প্লাস থাকে, বন্ধনী অপসারণের নিয়ম হচ্ছে ব্র্যাকেটের আগে প্লাস থাকলে বন্ধনী উঠাই দিলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। সরি, এখানে তো মেইন ঝামেলাটা, এই যে রাশিটা, এর আগে কি দেখতে পাচ্ছেন, মাইনাস, বিয়োগ। তাহলে আমরা যদি ব্র্যাকেটটা রিমুভ না করি, তাহলে তো যোগ বিয়োগ করতে পারবো না। ব্র্যাকেটটা রিমুভ করার ক্ষেত্রে যেহেতু সামনে মাইনাস আছে, তাহলে আমাদের অপরাধটা যেটা হবে, ভিতরের সহচিহ্নটা চেঞ্জ করতে হবে। বাট ম্যাথমেটিক্যালি যদি বলি, এই মাইনাসটা কিন্তু আলটিমেটলি এর সাথে, সম্পূর্ণ রাশির সাথে মাল্টিপ্লিকেশন, মানে গুণ আকারে আছে, তাই না? তাহলে গুণ আকারে যদি থেকে থাকে, আপনি যখন এই ব্র্যাকেটটা তুলে দিবেন, মাইনাস দ্বারা গুণ করতে হবে। দেখেন এখানে একটা মাইনাস, এইটার কি মানে কি আছে, প্লাস। তাহলে মাইনাসে প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস হয়। এখানে কি আছে, মাইনাস, এখানে কি আছে, মাইনাস। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়ে যায়, মাইনাসটা থাকে না, প্লাস হয়ে যায়। একটু আগে পড়াই আসলাম, আরেকবার বুঝাই। একটা রাশি থেকে আরেকটা রাশি যদি বিয়োগ করি, এক্ষেত্রে যদি রাশিগুলোর বহু পদ থাকে, তাহলে বিয়োগ করার সময় মাস্ট বি ব্র্যাকেটের ব্যবহার করব। এই দ্বিতীয় যে রাশিটা থাকবে, মানে যাকে বিয়োগ করতে চাচ্ছি, এর আগে তো মাইনাস হবে মাস্ট বি, তাহলে মাইনাস হওয়ার কারণে এই ভিতরের সবার চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। মানে মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। চেঞ্জ হওয়ার রিজনটা হলো মাইনাস দ্বারা গুণ আকারে আছে। এই মাইনাসটা কিন্তু শুধু গুণ। এবার আমরা ক্যালকুলেশন করি, এখানে থাকে মাইনাস এক্স স্কোয়ার, এখানে এটা তো ওয়াই স্কোয়ার, সরি, তাহলে 2y স্কোয়ার। এই আমরা আরেকটা করলে আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের খুবই জানা জরুরি। অনেকেই ভুল করে, যারা বীজগণিত একদম বোঝে না, তাদের জন্য এগুলো কিন্তু পড়াচ্ছে। একটু বড়টা দেখে আমরা, এই রাশি মাইনাস এই রাশি, তাহলে আমরা কি করব, এর আগে ব্র্যাকেট দিলেও চলে, না দিলেও চলে। যেটা বিয়োগ করবো তার আগে অবশ্যই ব্র্যাকেট দিতে হয় আমাদের। এবার কি করবো, এটা সম্পূর্ণ থাকবে, এটা সম্পূর্ণ কি আছে, মাইনাস। তাহলে চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যদি উঠাই দিই, লিখলাম সব, এগুলো কিছু নাই, মানে প্লাস, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস প্লাস হবে, প্লাস মাইনাস হবে, মানে জাস্ট চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করার রিজনটা কি মুখস্থ তার করা যাবে না। এই মাইনাসটা আলটিমেটলি মাল্টিপ্লিকেশন, মানে গুণ আকারে আছে, জাস্ট চেঞ্জ হয়ে গেল। এবার আপনি কি 3x স্কয়ার, এবার দেখেন আমি কি এই জিনিসটা যোগ করতে পারতেছি না, সদৃশ পদগুলো যোগ করব। এর সাথে এইটা 3x স্কয়ার থেকে x স্কয়ার বিয়োগ করলে 2x স্কয়ার থাকে, এর সাথে এইটা 2y স্কয়ার y স্কয়ার যোগ করলে 3y স্কয়ার হয়। মাইনাস z স্কয়ার আর মাইনাস 2z স্কয়ার, মাইনাসে মাইনাসে কাজ করব যোগ, তাহলে কত, 3z স্কয়ার, চিহ্ন থাকবে মাইনাস।
এটা হচ্ছে অ্যান্সার। এবার এটা বুঝছেন কিনা বলেন তো একটু কষ্ট করে আমাকে, বুঝতে পারছি কিনা? এই বেসিক বিষয়গুলো না জানলে আমরা যখন যোগ বিয়োগে যাবো তখন আর পারবো না কেউ। কারো যদি না পারেন কেউ তাহলে আমাকে বলবেন, মানে কারো মনে যদি কোনো সন্দেহ থাকে, দ্বিধা থাকে, না বোঝেন, কোশ্চেন থাকে, আমাকে বলবেন। এখানে কোনো প্রবলেম আছে কারো? তাহলে একটা প্রশ্ন আপনাকে করি আমি। এর সহগ কত, মানে কোএফিসিয়েন্ট, সহগের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট। যারা ব্যাংকের পরীক্ষা দেবেন কোএফিসিয়েন্ট শব্দটা কিন্তু আপনার জানা লাগবে, যে সহগ মানে যে কোএফিসিয়েন্ট। তাহলে এক্স স্কয়ারের সহগ কত বলেন? আপনারা ভাবতেন যে সহগ খুব সুন্দর, সহগ থেকে বিশেষ প্রশ্ন আসছে। হ্যাঁ, আমরা যখন সামনে বীজগণিতিক রাশির লসাগু গসাগু করাবো, বীজগণিতিক রাশির লসাগু গসাগু আছে, ওইগুলো প্রচুর পরিমাণে নিবন্ধন, প্রাইমারি, বিশেষ প্লিতে আসে। তো এক্ষেত্রে আমাদের সহগের ধারণা থাকা লাগবে ভালো করে। এক্স স্কয়ার কিচ্ছু নাই। আমি একটা কথা ওরিয়েন্টেশন ক্লাসে বলছিলাম, মানে ম্যাথমেটিক্সে যার কেউ নাই, মানে একদম পৃথিবীতে যার কেউ নাই, যে এতিম, তার ওয়ান আছে, এর কিচ্ছু নাই, মানে একটা ওয়ান আছে। ঠিক আছে, একটা বীজগণিতিক রাশি বা পদের সাথে সবসময় ওয়ান গুণ থাকে, ওয়ান ভাগ থাকে, তাহলে মাস্ট বি এর সহগ হচ্ছে ওয়ান। ঠিক আছে, আচ্ছা, এবার অল্প কিছু বেসিক বিষয় আমরা জানাবো, তারপরে আমাদের নেক্সট ক্লাস থেকে কিন্তু আমি জানাই দেবো। তবে একটা ক্লাস গ্যাপ দিয়ে আমরা শুরু করতে পারি। আমি এই যে 3টা ক্লাস নিয়েছি, এই 3টা ক্লাস যারা করে নেয় সবাইকে করতে বলবো, একটা দিন সময় দিয়ে আমরা শুরু করে দিব, মানে শীট ভিত্তিক। এই যে আমাদের লেকচার শীট রয়েছে, এই লেকচার শীটের আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব, আর অপেক্ষা করার সুযোগ নেই। এই যে একদম 1 নং ক্লাস থেকে আমাদের শুরু। সংখ্যা পদ্ধতি, ঐকিক নিয়ম, কাজ, সময়, অর্জবর্তন, লসাগু গসাগু, ভগ্নাংশ সব এখানে সিরিয়ালে দেওয়া, সুন্দর করে করাবো। বিসিএস পিলির সিলেবাস দেওয়া, নিবন্ধনের প্রিলিমিনারি সিলেবাস দেওয়া, আর প্রাইমারি কোনো সিলেবাস নাই, সব পড়া লাগবে। প্রাইমারি কিন্তু কোনো সিলেবাস নাই, জানেন, মানে কর্তৃপক্ষ থেকে নাই, আমরা অনলাইনে দেখে ওগুলো বানানো, যেমন আমরা নিজের একটা বানানো আছে, আরেকজন বানানো আছে, অন্য টিচার একরকম, এরকম। ওকে, এবার আসি ভাগের কিছু নিয়ম আছে, এগুলো একটু জানবো আমরা। ধরেন এটা কি বলে, মানে এটা আমরা কিভাবে গুণ ভাগ করি, যদি গুণই বলি সাপোজ, এই গুণটা কিভাবে হয়? বন্টন রুল আছে, ডিস্ট্রিবিউশন ল, মানে এই যেটা, এই যে এলিমেন্টটা, এটা এর সাথেও বন্টন করতে হবে, এর সাথে বন্টন করতে হবে। এ আর এ বিগুণ করলে এবি, এ আর সি গুণ করলে এসি। ফোর ফাইভের পড়াশোনা, 6 এর পড়াশোনা পড়াচ্ছি কিন্তু। হ্যাঁ, আবার অনেকে পেরে বলতে পারেন যে ভাই এগুলো কেন করাচ্ছি, এগুলো অনেকে জানে না, তাই। সেম ভাবে যদি এরকম করি, এটাও বন্টন নিয়ম অনুযায়ী ভাগ হয়ে যাবে, এটা কিন্তু দেখা আমাদের জরুরি। এই যে নিচের যে সংখ্যা বা রাশি থাকবে, এটা এর সাথেও ডিভাইড হবে, এর সাথে ডিভাইড হবে, এটাকে বলা হয় বন্টন নিয়ম। ঠিক আছে, ওকে, তো এই বন্টন নিয়মটা আমরা পারবো, তাই না? আর এই যে বন্ধনী অপসারণের যে কথাটা বলছিলাম, যে বন্ধনী মানে ব্র্যাকেটের আগে যদি ধর এরকম, এর আগে প্লাস, তাই বন্ধনী উঠে দিলে a প্লাস বি হবে, এর আগে মাইনাস, তাহলে বন্ধনী উঠে দিলে মাইনাস এ মাইনাস বি হবে। তাহলে বন্ধনীর আগে যদি প্লাস থাকে, মানে এটা কিছু না, মানে প্লাস, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন নাই, মাইনাস থাকলে পরিবর্তন আছে। ঠিক আছে, ওকে, এই টুকটাক এগুলো জানলে আপনার বীজগণিতের সমস্যা হবে না। আচ্ছা, পাটিগণিত না করাই বীজগণিত করাবো এরকম না, পাটিগণিতই করাবো। এখন ধরেন পাটিগণিতের একটা ম্যাথে আমরা এরকম শেষের দিকে আসলো, হ্যাঁ, এবার মাইনাস এক্স স্কোয়ার, এখন এইটা যদি অনেকে না পারে তাহলে একটা সমস্যা না, সমস্যা। এই জন্য সব ক্লিয়ার করলাম। আচ্ছা দেখেন, আপনার ম্যাথ বোঝার জন্য কি কি লাগে? লসা গসা জানা লাগে, শিখাইছি। ভগ্নাংশ যোগ বিয়োগ জানা লাগে, শিখাইছি। আর গুণ করা লাগে, শিখাইছি। সমীকরণের এক্সচেঞ্জ,
ডান পক্ষ থেকে বাম পক্ষে নিলে কি হয়, একটা নিলে কি হয় শিখাইছি প্রথম ক্লাসে। তারপর বীজগণিত দিবসের যোগ বিয়োগের চিহ্ন পরিবর্তন নিয়ম শিখাইছি, মানে ক্যালকুলেশন কি বোঝা বাকি আছে। দশমিকের গুণ শিখাইছি, দশমিক আর ভগ্নাংশের রিলেশনশিপ শিখাইছি। মানে এই এই ছোটখাটো ব্যাপারগুলো কিন্তু সমস্যা হয় না। আমি একটা গুণ করতেছি তখন এরকম, আপনি বুঝতেছেন না, মানে অনেক বিষয়টা ম্যাথ করে সে যেরকম বুঝতেছেন না, তাহলে আগে যা বুঝাইছি ওটা তো কোনো লাভ হইলো না। মানে ক্যালকুলেশন বোঝার জন্য এগুলো লাগে, আরো ব্যাপার ব্যাপার আছে অনেক কিছু। একটু কাটাকাটি নিয়ে কথা বলে শেষ করে দেবো। কাটাকাটি, এই কাটাকাটি ভালো করার জন্য আমাদের দুইটা জিনিস জানা লাগবে। এক হলো নামতা, যে যত বেশি নামতা পারে তার কাছে কাটাকাটি সহজ। নামতা নামতা হ্যাঁ, 9 ঘরের নামতা, 10 ঘরের 9 10 ঘরে তো সবাই জানি, 11 12 13 14 15 16 এই ঘরের নামগুলো জানা জরুরি। 2 নম্বর হচ্ছে ভাগের নিয়ম, যেটাকে বলা হয় বিভাজ্যতার নীতি। হ্যাঁ, ভাগের নিয়ম, টেস্ট অফ ডিভিজিবিলিটি যেটাকে বলে, বিভাজ্যতার নিয়ম। তো ওইটা জানা লাগে। মানে এটা বলি সংক্ষেপে, আচ্ছা এই সংখ্যাটা আমি দেখছি আমার চোখে পড়ছে, ধরুন কোন একটা ম্যাথে এরকম আছে সাপোজ। এখন এই সংখ্যাটিকে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো কিনা এর একটা নিয়ম আছে। গণিতের সবকিছু কিন্তু নিয়মের উপর, মানে আজগুবি কোনো কিছু করা যায় না, মানে মন করা কোনো কিছু করা যায় না। ধরেন আমার মন চাইছে 5 লিখলাম, হবে না। ওকে, তাহলে যাই হোক, যেটা বলছিলাম, এইটাকে যে আমি 3 দ্বারা ভাগ করতে হবে একটা নির্দিষ্ট নিয়ম আছে। নিয়মটা কি? একটা সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যাবে কিনা এটা বোঝার জন্য আমরা সংখ্যার যে অঙ্কগুলো যোগ করব। অঙ্ক যোগ করেন 9, এই যোগফলকে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি, 9 কি 3 দ্বারা ভাগ যায়। এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করে তাহলে পুরো সংখ্যাটাকেও যাবে। ঠিক আছে, আরেকবার বুঝে নিন। মানে এই 343 কে 3 দ্বারা ভাগ করতে পারবো কিনা এটা দেখে বোঝার উপায় হচ্ছে এই যে 343 আছে না, এর সবগুলো অঙ্ক যোগ করবো। এই যোগফলকে আপনি 3 দ্বারা ভাগ করতে পারেন, নয় কি 3 দ্বারা ভাগ যায় কিনা, যায়, তাহলে আপনি এই সংখ্যাটাকে 3 দ্বারা ভাগ করতে পারবেন। আর যদি না যায় তাহলে আপনি পারবেন না। কথা বুঝতে পারছেন? তাহলে 3 11 33 আর থাকতেছে কত, আর 300, আর 3 11 33 আর থাকতেছে হচ্ছে আপনার 1, সরি আর ভাগ করি, 343 ভাগ হলো 3, ভাগ যাচ্ছে। ও ওটা 10, দুঃখিত, আমি তো 9 ভাবে বসে আছি, তো জানো না। দেখেন ভাগ হচ্ছে না কিন্তু, সরি আমি যোগে ভুল করছি। এটা কি 10 না? 10 কে কি যায়, এই 10 কে 3 দ্বারা ভাগ করতে পারি, এই জন্য তো হচ্ছে না। তাহলে 343 কে আমি 3 দ্বারা ভাগ করতে পারবো না, সম্ভব না এটা। বাট আমি যদি একটু কমাই দিই, আসলে লিখতে ভুল করছিলাম, এটাকে যাবে। দেখেন এটাকে কেন যাবে, যদি 6 3 9, এটাকে 3 দ্বারা ভাগ করতে পারবো। 333 এটা হচ্ছে 343 কে 3 দ্বারা ভাগ যায় না, আর 342 কে 3 দ্বারা যায়। এখানে পার্থক্যটা দেখেন, 343 এর যদি সংখ্যা অঙ্কগুলো যোগ করি তাহলে 10 হয়, 10 কে 3 দ্বারা ভাগ যায় না, বাট 9 কে 3 দ্বারা ভাগ যায়। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে 3 দ্বারা বিভাজ্য হবে কিনা এই নিয়মটা কি। এরকম আপনাদের আমি 10টা নিয়ম শেখাবো যখন আমি সংখ্যা বলতে অর্থাৎ নাম্বার সিস্টেমে যাব। সরি আমি এখানে 9 ভেবে তাই ভাগ করতেছি, 10 হবে তাই তাই তো বলতেছি যে ভাগ হচ্ছে না কে। হ্যাঁ, আবার দেখেন আর একটা মজার ব্যাপার দেখাই, এটা আমাদের জানে মনে করে। মানে দুনিয়ার যত সংখ্যা আছে, কোন সংখ্যার শেষে যদি আপনি 5 দেখেন, ধরেন এরকম লিখলাম, সাপোজ ছোট একটা লিখলাম, বড় হইতে পারে, এই সংখ্যাটা শেষে 5 আছে মানে 5 দিয়ে ভাগ করতে পারবো, মাস্ট বি। মানে একটা সংখ্যার শেষে 5 আছে মানে ওটাকে 5 দিয়ে ভাগ যাবেই যাবে, এর কোনো ভুল নাই। 5 7 30 থাকে হচ্ছে 2, 5 5 25 65। হ্যাঁ, তাহলে সে ভাগ করা গেল। এরকম করে আমরা বিভিন্ন নিয়ম শিখলে, মানে কাটাকাটি নিয়ে অনেকেই মেসেজ করে যে ভাই কাটাকাটি পারি না, আর এটা প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে আমাদের। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। ওকে, তাহলে এই বিভাগগুলো আমরা শিখে নিব, সামনে যেগুলো লাগবে। তাহলে যারা ক্লাস নিয়মিত করছেন
3টি ক্লাসের নোট, আগামী ক্লাসের নোট এই যেগুলো পড়াইছি আজকে কি বার, মানে আমি ডেট জানাই দিব, 3 দিন সময়, 3 দিনের মধ্যে খাতায় লিখে নোট করে পিডিএফ বানায় আমাকে পাঠাইতে হবে। এটা অ্যাসাইনমেন্ট বলেন বা হোমওয়ার্ক বলেন, বাধ্যতামূলক। ঠিক আছে, আমি কিছু কিছু কাজ দিব মাঝে, এগুলো করতে হবে। এই পিডিএফ পাঠাইতে হবে, তারপর কিছু কিছু প্রত্যেক চ্যাপ্টার শেষে হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক পাঠাইতে হবে। এই মিলে মানে মোটামুটি ভালো অ্যাসাইনমেন্ট আপনাদের দিব। ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক। এই 3টা ক্লাসের নোট, আর যার নোট ভালো হবে তাকে আবার আমরা লিখিত পেশে সুযোগ দিব। এরকম বিভিন্ন অফার আছে আমাদের, মানে আমাদের লোভ দেখাবো আর কি। এই 3টা ক্লাসের আমরা নোট চাই, আমি সবকিছু বিস্তারিত বলে দেবো গ্রুপে। এই 3টা ক্লাসের নোট যখন কনফার্ম হবে আমরা তখন যারটা ভালো হবে এরকম 1-2জনকে আমরা লিখিত পেশে সুযোগ দেবো, রিটার্ন ব্যাচ ফ্রিতে। বোঝেন কিছু, একদম ফ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা আগামী 3 দিনের মধ্যে এটা জমা দিতে হবে। আমি আজকে একটু রাতে ফ্রি হয়ে এটা আমি স্টেটমেন্টটা দিয়ে দিব, নোটিশটা দিয়ে দিব। অর্থাৎ ওরিয়েন্টেশন ক্লাসের শেষে দ্বিতীয় ক্লাস, তৃতীয় ক্লাসে আমরা যা শিখেছি সবগুলা সুন্দর করে নোট করে, এগুলো অল্প কথা, 1-2 ঘন্টার ব্যাপার হইতে পারে সর্বোচ্চ, খুব অল্প জিনিস। সমীকরণের যে নিয়মগুলো, লসাগু গসাগু বেসিক বিষয়গুলো লিখবেন, আর অল্প কিছু মানে যে যত সুন্দর ভাষায় লিখতে পারেন এটা লিখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জমা দিতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, ক্যালকুলেশন ক্লাস ইন্ট। নেক্সট আমাদের পার্ট কি, পার্ট 1 ডান। নেক্সট পার্ট হচ্ছে আমাদের চাকরির পড়াশোনা। এগুলো চাকরির পড়া না, এগুলো হলো বেসিক পড়াশোনা। সারাটা তেমন মুখে আমি খেয়াল করি নাই, বলে হয়ে গেলাম। কি একটা অবস্থা, ক্লাসের সময় খেলা মুখে গায়ে। যাই হোক, তাহলে কথাটা এখানে আসতে পারছেন, দেখি তো 25 জন। এই 25টা পিডিএফ যদি আমি না পাইছি, সবার নাম স্ক্রিনশট দিয়ে রাখবে এখনই, পালানোর সুযোগ নেই। আরো কিন্তু বিভিন্ন আমাদের আছে, কি বলে ওটাকে, শীট পাইছেন কারা কারা? যারা শীট পাইছেন এখানে সুন্দর করে লেখা আছে, দেখা যায় আমি দেখি। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, একটা নোট খাতা থাকতে হবে। প্রত্যেক সপ্তাহে একটি করে ক্লাস টেস্ট হবে, পরপর 3টি পরীক্ষায় কেউ অংশগ্রহণ না করলে তার ভর্তি বাতিল হবে। মানে বাতিল হবে মানে টাকা ফেরত দিচ্ছে এরকম না, আপনার গ্রুপ থেকে রিমুভ করা হবে। ঠিক আছে, পরপর 3টি পরীক্ষা, মানে 321 দিনের মধ্যে একটা পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষাগুলো আপনাদের কিছুদিন পরে শুরু হবে, আগে আমরা কিছু ক্লাস করি তারপরে। যাই হোক, সবাইকে পিডিএফ দিতে হবে। এই 25 জন বাজাতে হবে, এই 25 জন ধরা খেয়ে গেছে, এদের দিতেই হবে। তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ, আমি একটা ক্লাস হয়তো আমরা গ্যাপ দিয়ে শুরু করতে পারি। আমি সকল নির্দেশনা দিয়ে দিব আজকে। আর এই যা যা পড়াইছি এগুলো কিন্তু জমা দিতে হবে। পিডিএফ কিভাবে দিবেন, এই নাম্বারে, মানে ছবি দিলে ছবি দিতে পারেন, কিন্তু ছবি দিলে কিন্তু দেখা যায় না ভালো করে, ছবি এলোমেলো চলে আসে। পিডিএফ যারা বানাতে পারেন ভালো, আর না দিতে পারলে আপনি যে ছবি দিলে আমাকে হোয়াটসঅ্যাপে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠায় কি বলবেন, মানে পাঠাই থাকলে হবে না যে ভাই আমি এই ক্লাসের স্টুডেন্ট বা এই ব্যাচে যুক্ত আছি, এই আমার হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট যাই বলেন, আমি সেটা চেক করে দেখবো যে কি অবস্থা। এটা কিন্তু আমার দরকার ছিল না, কিন্তু আমি কেন নিচ্ছি? আমাকে তো আপনারা টাকা পেমেন্ট করে ভর্তি হয়েছেন না, আপনার ক্লাস না করলে আমার কিছু হবে? আমার কোনো লস আছে? হ্যাঁ লস আছে, কারণ আমার স্টুডেন্ট না শিখলে আমার লস, এটা সত্য কথা। যাই হোক, এই 17তম 18তম নিবন্ধনে অনেকে ঠিকছে আমাদের ব্যাচের ভাই বোনেরা। এখন এটা যখন ফোন করে বলে বা সুপারিশ প্রাপ্ত হয়ে বলে, এটা কিন্তু ভালো লাগে স্বাভাবিকভাবে। তো আমরাও চাই আপনারা ভালো করেন। অনেকেই ঝরে যায় অনলাইন কোর্সে, বাট আপনারা ঝরে যাবেন না এটাই আশা করছি। আর এটা কাইন্ডলি করবেন, এটা কিন্তু আমার সময় নষ্ট হবে, বাট তারপর আমার এটা মনে হচ্ছে দরকার, কারণ আপনার জোর করে আসলে পড়াশোনা করাইতে হবে, সেটা উপায় নেই। ঠিক আছে, আজকে আর কথা না বলে, এখনো কিন্তু কিচ্ছু পড়াই নেই, এগুলো সব জানেন সবাই আপনারা, জাস্ট আপনাদের মনে করাই দিছি আমি, আর কিছু কাজ করে নেই। নোট করবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ পাঠাবেন, কাজ শেষ আপনার। কোনো ভুল ত্রুটি থাকলে আমি সেটা বলে দিব, না থাকলে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত শেষ। যারটা ভালো হবে সে অটোমেটিক কি তাকে আমরা লিখিত মেসেজ সুযোগ দিব, সর্বোচ্চ 2 জনকে।
একটা গ্রুপ ওপেন আসলে করা যায়, কিন্তু ওই ঝামেলা আছে, কতক্ষণ পর মেসেজ আসে, ও বিরক্তিকর ব্যাপার সবার কাছে, আমার কাছে ফলে দেখতে হবে। দেখি তারপরও চিন্তা ভাবনা আছে। আর একটা কাজ করতে পারি, নোট নেওয়ার সময় ওই গ্রুপের মেসেজ কনভারসেশন অন করে পিডিএফ না করে অফ করে দিতে পারি, ওটা করবো, দেখা যাক। উনি আগে নোট করেন, তারপর আমাকে নক করলে আমি বলে দিব। আল্লাহ হাফেজ। পরবর্তী ক্লাস থেকে আমাদের জার্নি শুরু। ক্লিয়ার?